সবাই কেমন আছেন? আছি স্যার, ভালো স্যার। আচ্ছা, আমরা আজকে মুসলিম লয়ের আরো কিছু ম্যাথ করব। হ্যাঁ, আমার স্ক্রিনটা শেয়ার করছি, আপনারা একটু দেখতে পান কিনা আমাকে জানাবেন। দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। ওকে। আচ্ছা, এই আমি লাইনে থাকেন। রাজ ভাই আছেন এখানে? হ্যাঁ, জি স্যার। আচ্ছা, এখান থেকে কি আপনার 10 নম্বর থেকে শুরু হয়েছে স্যার। কত নম্বর পেজ থেকে শুরু? 10 নম্বর। 10 নম্বর পেজ? না স্যার, 10 নম্বর প্রশ্নটা। 10 নম্বর প্রশ্ন। আমি তো এখানে এটা কি অন্য নোট দিয়ে দিচ্ছেন নাকি আপনি? না স্যার, এটাই ঠিক আছে স্যার। আপনি আরেকটু নিচে যান স্যার। নিচে যাব? এই তো ম্যাথ শুরু হচ্ছে আর কি। তো যেই সমস্যাগুলো যে সলভ করতেছিলাম সেগুলো কোথায়? 10 নম্বর ক, উপরে উপরে স্যার, 10 ক। এই যে উদাহরণ সহ রাদ ও আউলের ব্যাখ্যা। রাদ ও আউল নিচের ব্যাখ্যা করো এটা। আচ্ছা, এই আমরা এখান থেকে আজকে পড়বো। হ্যাঁ, রাদ ও আউল কি? রাদ বা রদ এর আবিধানিক অর্থ হলো বারংবার, পুনরায় বা ফেরানো। আচ্ছা, কোনো ব্যক্তি মারা যাওয়ার পর তার রেখে যাওয়া সম্পত্তি অংশীদারদের মধ্যে বন্টন করার পর যদি কিছু সম্পত্তি থেকে যায় এবং অবশিষ্টভোগী কেউ না থাকে, তাহলে ওই বেশি অংশটুকু অংশীদারদের মধ্যে আনুপাতিক হারে বন্টন করতে হয় বা ফেরত দিতে হয়। এই বন্টন করার নীতিকে রদ বা রাদ নীতি বলা হয়। আচ্ছা, এই জিনিসটা মনে করেন, আমার সম্পত্তি, আমার এই 10 শতক সম্পত্তি, এখন এটা বন্টন করতে করতে সবার ভিতর বন্টন হয়ে গেল, দেখা গেল শেষে যে হাফ শতক জমি বেঁচে আছে। এই অংশটা এই সকলের ভিতরে আবার বন্টন করে দেয়, অর্থাৎ যে যে অনুপাতে পেয়েছে, অর্থাৎ মনে করেন যদি স্ত্রী থাকে তাহলে 8-এর 1 ভাগ পাবে, অর্থাৎ যে যে অনুপাতে পাচ্ছে এই হাফ শতকেরও সে 8 ভাগের 1 ভাগ পাবে। অর্থাৎ এই তাদের এই অংশটাকে আবার পুনরায়, এই মৃত ব্যক্তির এই অংশটাকে পুনরায় ওই ওয়ারিসদের মধ্যে ভাগ করে দেওয়াটা হলো আপনার রাদ, এই নীতি। ঠিক আছে? আর আউলটা এর একদম বিপরীত। মনে করেন যে আমার সম্পত্তি আছে 10 শতক, কিন্তু বন্টন করতে করতে দেখা গেল আমার সম্পত্তি বন্টন হয়েছে 10.5 শতক। তখন এই যে হাফ শতক জমি বেশি হয়ে গেল না, এই হাফ শতক জমি সবার মধ্যে থেকে কমিয়ে ফেলতে হবে এই একই অনুপাতে। অর্থাৎ আপনার
যেমন তার যদি একটা কন্যা থাকে সে পাবে হাফ, তাইলে এই তার অংশ থেকেও এই পয়েন্ট এই হাফ শতক জমি তার মানে 0.25 অংশ তার সে যে সম্পত্তি পাইছিল তার ভিতর থেকে মাইনাস হবে। এমন অন্যান্য শরীরদেররাও যে অনুপাত সম্পত্তিটা পাইছিল তার সম্পত্তি থেকে এই সম্পত্তিটা মাইনাস করতে হবে। বুঝতে পারছেন কিনা? রাজ এবং আউল এক কথায় বুঝতে পারছেন কিনা এর মেন থিওরিটা? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, জি বুঝতে পারছি স্যার। হুম। দেখেন এখানে কিছু শর্তাবলী আছে। রাত হওয়ার শর্ত 3টি থাকতে হবে, অর্থাৎ অংশীদার হওয়া, অবশিষ্টভোগী না থাকা। অর্থাৎ অংশীদার মানে কোরআনে যাদেরকে আমাদের শরীক বলে দিয়েছে, যেমন মা, বাবা, কন্যা, আচ্ছা, এরা থাকবে এবং কোনো অবশিষ্টভোগী থাকবে না। অবশিষ্টভোগী মনে করেন যে আপনার 7 শতক জমি ধরেন সবাই মিলে 4 শতক পেয়েছে, যিনি অবশিষ্টভোগী তিনি বাকি 3 শতক থাকুক, 3.5 শতক থাকুক, 2 শতক থাকুক, যা থাকে সেটাই পেয়ে যাবে। অর্থাৎ অবশিষ্টভোগী থাকলে এই নীতির আর প্রয়োগ হবে না। হ্যাঁ, আর 3 নম্বর হলো বন্টনের পরে কিছু সম্পত্তি বেঁচে থাকবে। তাহলে আউলের ক্ষেত্রে কি? আউলের ক্ষেত্রে এর বিপরীতটা, অংশীদার হওয়া, এটা ঠিক আছে। অবশিষ্টভোগী না থাকা, এটাও ঠিক আছে। সম্পদ বন্টনের পর কিছু সম্পদ বেশি হয়ে যাওয়া, এই কম হওয়া, এইটাতে যাদের ক্ষেত্রে আপনার অবশিষ্ট থাকে আর ওটাতে কম হয়। এবার বুঝতে পারছেন? জি স্যার বুঝতে পারছি স্যার। স্বামী স্ত্রী ছাড়া যাদের উপর রাজনীতি প্রযোজ্য, কন্যা, পুত্রের কন্যা, মাতা, বৈপিত্রীয় ভাই, আপন বোন, বৈমাত্রীয় বোন, বৈপুত্রীয় বোন, দাদি, অর্থাৎ মেয়েদের উপর এটা বেশি কার্যকর। কারণ ছেলেরা এক এক সময় এক এক রূপ ধারণ করে। রূপ ধারণ করে বলে আবার অন্য কিছু ভেবেন না। রূপ ধারণ করে মানে সে কখনো আসাবা হয়, কখনো আপনার অংশীদার হয়, ঠিক আছে? এই জন্য আর কি। আচ্ছা দেখেন একটা উদাহরণ দেখেন। কোন ব্যক্তি মারা যাওয়ার পর তার সম্পত্তি উত্তরাধিকারীদের মধ্যে বন্টন করতে গিয়ে, আচ্ছা এটা সরি, এই উদাহরণটা দেখেন। কোন মহিলা যদি শুধুমাত্র তার স্বামী এবং মাতা রেখে মারা যান, তাহলে অংশ পাবেন স্বামী 1/2 মানে হাফ, আর মাতা পাবেন 1/3 অর্থাৎ 5/6। কিন্তু এই 1/6 অংশ সম্পত্তি থেকে যাচ্ছে। আচ্ছা এখন তাহলে দেখেন কে কতটুকু ফেরত পাবে, এই কাকে কতটুকু ফেরত দিতে হবে। আর ওই রাজনীতি অনুযায়ী এই বেশি অংশটুকু ফেরত দিতে হবে। আর মাতা যেহেতু অংশীদার সেহেতু স্বামী এই ফেরত অংশ পাবে না। অর্থাৎ ফেরত অংশ সম্পূর্ণটা মাতা পাবে। যেহেতু স্বামী হলো অংশীদার, কোরআনে তার অংশটা সবার আগে, অর্থাৎ সে হাফ অংশ একদম পেয়ে যাবে। তার এই হাফ নিয়ে আর কোনো কথা থাকবে না। পরে এই বাকি অংশটাই মা পাচ্ছে, অর্থাৎ হাফ ওই পিতা পাচ্ছে, স্বামী পাচ্ছে এবং হাফ মাতা পাচ্ছে। এই দেখেন আবার আউলের ক্ষেত্রে উদাহরণটা দেখেন। কোনো মহিলা যদি শুধুমাত্র তার স্বামী, 2 বোন ও মাতা রেখে মারা যায়, তাহলে দেখেন 2 বোন স্বামী হাফ, 2 বোন 2/3 এবং মাতা 1/6, এই মোট হলো 8/6। কিন্তু সম্পত্তিটা হওয়ার দরকার 6/6। এখান থেকে সবার অংশ থেকে এটা কেটে নিয়ে আসতে হবে, সবার অংশ জায়গা থেকে। 10-এর খ দেখেন, একজন হানাফি মুসলমান মারা যাওয়ার সময় রেখে যান তার স্ত্রী, পিতা, পিতামহ, মাতা, 2 কন্যা এবং 1 ভাই। তার সম্পত্তির মূল্য 27 লক্ষ টাকা। এটা উত্তরাধিকারীদের মধ্যে বন্টন করতে হবে। তাহলে কে কতটুকু ধরে নিতে হবে? মোট অংশ, মোট সম্পত্তি 1 অংশ, এটা ধরে নিবেন। তারপরে কে কতটুকু পায় এটুক লিখে নিবেন। স্ত্রী পাচ্ছে 1/8,
পিতা পাচ্ছে 1/6। পিতামহ পাবে না, অর্থাৎ বাবা থাকলে দাদা পাবে না। বুঝতে পারছেন? আচ্ছা, মাতা পাবে 1/6 আর 2 কন্যা পাবে 2/3। তাহলে সম্পত্তিটা কতটুকু হচ্ছে দেখেন, এ ভাগ করলে হয় 1/8 যোগ 1/6, এই যোগ করলে হয়, লসাগুটা ওনার ভুল করছে, লসাগু 24ই হবে। 3 যোগ 4 যোগ 4 যোগ 16, 3 যোগ 4 7, তাহলে 27/24 হবে। এটা একটু ভুল হয়েছে, এটা 24/27 আছে, এটা 27/24 হবে। হ্যাঁ, তখন সবার অংশ থেকে কমিয়ে নিতে হবে। ঠিক আছে? জি স্যার, ঠিক আছে স্যার। আচ্ছা, দেখেন এখানে হিসাবটা কিভাবে আসবে। মূল সংখ্যা পেয়েছি 24, অর্থাৎ নিচে আমরা 24 পেয়েছি আর উপরে পেয়েছি 27। আচ্ছা, এখন দেখেন কতটুকু কমাইতে হবে। তাহলে যারা কোরআনিক শেয়ার স্ত্রী 1/8 বা 3/24, এখন ওনার অংশটা কত হবে, এটাকে 27 করতে হবে। তাহলে 3/27, ওখানে 3/24 বড় না 3/27 বড়, কেউ বলতে পারবেন? কোন সংখ্যাটা বড়? 3/27 বড় স্যার। 3/27 বড় স্যার। 3/27 না, বড়। অংশ বেশি স্যার, 3/24, 8-এর 1 আর 9-এর 1। কোন সংখ্যাটা বড়, কোনটা? 3/27 সংখ্যাটা না 3/24 সংখ্যাটা বড়? স্যার অংশ বড় স্যার, 3/24। আর সংখ্যা বড়? সংখ্যায় তো স্যার 3/27। মানে 3/24 বড় আর সংখ্যায় হলো 3/27 বড়, তাই তো? জি স্যার। না, দুইটা ক্ষেত্রে 3/24 বড়। দেখেন অঙ্কের ক্ষেত্রেও 3/24 সংখ্যাটা বড়, এবং অংশের ক্ষেত্রে অর্থাৎ আপনি 24 ভাগের 3 ভাগ পাচ্ছেন, এটা বড় হবে নাকি 27 ভাগের 3 ভাগ পাচ্ছেন, এটা বড় হবে? অবশ্যই 3/24টা বড় স্যার। জন্য যার হর যত ছোট বড় সে তত ছোট। ঠিক আছে? আচ্ছা, এখন এদের অংশ কমাইতে হবে। তাহলে সবার নিচে 3/24, 4/24, এই যে এই অংশটা ছিল, এটাকে কত করতে হবে? 3/27, 4/27, অর্থাৎ আমরা হরগুলোকে সব 27-এ কনভার্ট করে দিব। ঠিক আছে? জি। আচ্ছা, এখন সম্পত্তির মূল্যমান কত? 27 লক্ষ। হর একই হবে না। হর একই হলে যে ভগ্নাংশের লব বড়, হর হর একই হলে যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটি বড়। হ্যাঁ বড়। হ্যাঁ, আর যদি লব সমান হয়, হর যেটার বড় সেটা ছোট। লব সমান হলে হর যেটি বড় সেটি হবে ছোট। জি জি, মনে করেন লব সবগুলোর সমান, সেই ক্ষেত্রে যেটার হর বড়, হর বড় সেটি বড়। লব না, হর সবগুলো তো সমান বলছি। হর একই হলে যে ভগ্নাংশের লব ছোট সেই ভগ্নাংশটি বড়। হ্যাঁ, যে লব ছোট সেটার বড়, সেটি বড়। হ্যাঁ। তাহলে স্ত্রী পাচ্ছে কত? 27 লক্ষ টাকা। এখানে 27 লক্ষ এর 3/27, অর্থাৎ তার অংশ কত? 3/27, তাহলে 3 লক্ষ টাকা। পিতা পাবে 4/27, তার মানে 27 লক্ষ এর 4/27, অর্থাৎ 4 লক্ষ টাকা। এর অর্থ যা, গুণ অর্থও তাই। ঠিক আছে? আচ্ছা, আর মাতাও এই অংশটা পাচ্ছে, আর 2 কন্যা পাচ্ছে কত? 16/27, অর্থাৎ 16 লক্ষ টাকা। তাহলে এবার যোগ করে দেখেন, মোট 27 লক্ষ টাকা হচ্ছে। ঠিক আছে, বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এবার দেখেন
রোকেয়া তার স্বামী, মাতা, এক কন্যা ও পূর্বমৃত পুত্রের কন্যা রেখে মারা গেল। হানাফি বিধান অনুসারে রোকেয়ার সম্পত্তি বন্টন করুন। তাহলে রোকেয়ার মোট সম্পত্তি কতটুকু? 1 অংশ। তাহলে স্বামী পাবে 1/4, যে স্বামী পাচ্ছে 1/4 যেহেতু সন্তান রয়েছে। আচ্ছা, মা পাচ্ছে কতটুকু? 1/6। মা পাচ্ছে 1/6, কন্যা পাচ্ছে 1/2, আর পূর্বমৃত পুত্রের কন্যা পাচ্ছে কত? ফুপুর উপস্থিতিতে এই কন্যা পায় 6/1 অর্থাৎ 1/6। এখন সম্পত্তি বন্টন করতে গেলে কত হচ্ছে? 13/12। দেখেন এগুলো সবগুলো যোগ করলে 13/12, কিন্তু অর্থাৎ 12 ভাগের মধ্যে 13 ভাগ হয়ে যাচ্ছে, তাহলে বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমাদেরকে সবার থেকে অংশ কমাইতে হবে। আচ্ছা, এখন দেখেন 1/4, 1/6, 1/2, 1/6 এদের লসাগু কত? 12। জি 12, লসাগু 12। এদের লসাগু 12। এই জি। দেখেন এখন হ্রাস করতে হবে কত? এগুলো সব 3/12, 2/12, এগুলোকে সবগুলোকে 12তে নিয়ে যাইতে হবে। অর্থাৎ রোকেয়ার স্বামী 1/4 পাইতো, এটাকে 12 করতে হলে কি, গত ক্লাসে আমি বুঝাইছিলাম, 3 দিয়ে গুণ করতে হবে উপর নিচে, তাহলে 3/12। 6কে 12 বানাইতে হইলে 2/12। এখন দেখেন সবগুলোকে উপরে কত সংখ্যা আছে? 13। তাইলে এই দেখেন যখন আপনার এই যে উপরে অর্থাৎ লব বড় হয়ে গেল, তাইলে নিচের এটাকেও আমরা বড় করব, অর্থাৎ এই সম্পত্তিটাকে 13 ভাগে ভাগ করব। তাইলে 3/13, 2/13, 6/13, আবার 2/13। এখন দেখেন এগুলো যোগ করলে সব 13/13 হয়। বুঝতে পারছেন কিনা? বুঝতে পারলে আমাকে বলেন, আমি একটা প্রশ্ন করব। জি স্যার, বুঝছি স্যার। আচ্ছা, এখন বলেন তো এই উদাহরণটা দিয়ে হর আর লবের মধ্যে মূল পার্থক্যটা কি বুঝতে পারলেন? সমান সমান। সরি, হর আর লব বলছি, যে সরি, আউল এবং রাব, এই দুইটার পার্থক্যটা কি বুঝতে পারলেন অঙ্ক করার ক্ষেত্রে? আউল আর রদে হইছে স্যার সম্পত্তি 2 বার ভাগ হইব, একবার অংশ অনুযায়ী আর একবার অবশিষ্ট সম্পত্তি দ্বারা ভাগ করে নিব। আর আউল হইছে স্যার সম্পত্তি শর্ট পড়ব। হ্যাঁ, আচ্ছা, একবার রদে সম্পত্তি বন্টন করার পরে অতিরিক্ত সম্পত্তি থাকবে, আর আউলের সম্পত্তি বন্টন করার পরে কম শর্ট পড়বে। হ্যাঁ, এবং দুইটার ক্ষেত্রে একটা মিল আছে, নিচের সংখ্যাটাকে উপরে উল্টাই নিতে হয় স্যার, হ্যাঁ, উল্টাই লিছি কি স্যার, হররে লব নিছি, লবরে হর বানাইছি। আচ্ছা, বুঝি নাই আপনার কথা, আমি আবার বলেন। স্যার লবটা হরে নিয়ে আসছি আর হরটাকে লবে নিছি স্যার। লবটাকে হরে নিয়ে আসছেন, হরটাকে লবে নিয়ে আসছেন, জিনিসটা এমন না। লব এবং হর দুইটা ক্ষেত্রে সমান করছেন, এই হলো মূল বিষয়, দুইটা অঙ্কের ক্ষেত্রেই তাই। জি। আচ্ছা, এই অঙ্কটাই যদি বলা হতো 1961 সালের পারিবারিক অধ্যাদেশ, মুসলিম পারিবারিক অধ্যাদেশ 1961 এর আলোকে যদি বন্টন করতে বলা হতো, তাহলে কি হইতো? মৃত পুত্রের কন্যা তার ফুফুর সমান সম্পত্তি পাইতো, অর্থাৎ তার বাবা যে সম্পত্তিটা পাইতো সে পুরোটাই সেই সম্পত্তি পাবে, এবং সে তার ফুফুর দ্বিগুণ সম্পত্তি পাইতো, অর্থাৎ তার বাবার অংশটা পাইতো। যেমন আমি মারা গেছি, আমার এক পুত্র আছে, এক কন্যা আছে, এক মৃত পুত্রের কন্যা আছে।
তাহলে আমার এই সম্পত্তিটা পুত্র এবং ইয়ে হইলে কি হইতো আপনার যদি আমার এক পুত্র এক কন্যা থাকতো তাহলে 2:1 অনুপাতে ভাগ হইতো। এখানে যেহেতু পুত্র মারা গেছে তার মেয়ের সঙ্গেও একই রকম ভাবে ভাগ হবে, অর্থাৎ 2:1 অনুপাতে। অর্থাৎ তার বাবার জায়গায় সে চলে আসবে এবং আমার মেয়ের জায়গায় মেয়েই থাকবে, অর্থাৎ 1:2 অনুপাত। অর্থাৎ বোন 1 ভাগ পাবে, ভাই 2 ভাগ পাবে। যেহেতু ভাই ছেলে মারা গেছে সেহেতু ভাই মারা গেছে, ভাইয়ের মেয়ে আছে, সুতরাং এই মেয়েও 2 ভাগ সম্পত্তি পাবে। বুঝতে পারছেন কিনা আমার কথা? জি স্যার, ভাইয়ের ভাগটা তার মেয়ে পাবে। জি জি, এটা সহজ, 1961 অনুসারে করাটা সহজ। আচ্ছা, তাহলে মোট সম্পত্তি পাচ্ছে কতটুকু? 5/12। অবশিষ্ট থাকছে 7/12। এদের মধ্যে 2:1 অনুপাতে বিভক্ত হবে। আচ্ছা, তাহলে মোট কয় ভাগ হবে? মোট 3 ভাগ। মেয়ে 1 ভাগ আর ছেলে 2 ভাগ। তাইলে ওই কন্যা কত পাচ্ছে? আমার কন্যা পাচ্ছে এই যে 7/12 অংশ অবশিষ্ট আছে তার 3 ভাগের 1 ভাগ। আর এই পুত্র পাচ্ছে তার 2 ভাগের 3 ভাগ, অর্থাৎ 3 ভাগের 2 ভাগ, অর্থাৎ 7/12 এর 2/3, অর্থাৎ 7/36 আর 14/36। বুঝতে পারছেন? জি স্যার। এখন সব অংশটাকে আমাদের 36-এ নিয়ে যাইতে হবে। স্বামী 1/4 পাইছিল, এটাকে 36 বানাইতে হলে 9/36, অর্থাৎ 9 দিয়ে গুণ করতে হবে। আবার মাঠটা 1/6, এটাকে 6-কে 36 বানাইতে হলে 6 দিয়ে গুণ করতে হবে, তাহলে 6/36। এখন সবগুলো যোগ করে দেখেন 36/36। স্যার একটা বিষয় জানার ছিল এখানে। বলেন। স্যার কয়েকটা অঙ্কতে দেখলাম, যেমন এইখানে লেখা স্যার রুকিয়া 1990 সালে মারা গেছেন। জি, আরেকটাতে পাইছি স্যার যে 2005 সালে মারা গেছে। ওই সালের সাথে অঙ্কের কোনো বিষয় আছে কিনা স্যার? আছে। যদি বলে যে রোকেয়া 1960 সালে মারা গেছে, এই মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্স কত সালের থেকে কার্যকর হয়? 1961 সাল থেকে। 61 সাল থেকে। হ্যাঁ, যখনই রোকেয়া 1960 সালে মারা যাবে তখনই তার সম্পত্তি বন্টন হবে ওই হানাফি ল দিয়ে, এটার মধ্যে আর আসবে না। আচ্ছা আচ্ছা, আর যখনই 62 সালে মারা গেছে, 62 সালে মারা গেছে, যদি বললো 62 সালে মারা গেছে প্রচলিত আইন অনুসারে করুন, তখন আপনি কি বুঝবেন? তার মানে মুসলিম পারিবারিক আইন 1961 অধ্যাদেশ অনুযায়ী করতে হবে। তাইলে স্যার ওই যে 62 থেকে 61 থেকে আজকে পর্যন্ত হইছে গিয়ে মুসলিম পারিবারিক আইন। পারিবারিক আইন, জি। আর এর আগে যদি মারা যায় যে অমর 1955 সালে মারা গেছে, সে এই সম্পত্তি রেখে গেছে, এখন হানাফি অনুসারে নাকি মুসলিম পারিবারিক অধ্যাদেশ অনুসারে কিছুই বললো না, কিছুই বলে দিল না, তখন বুঝতে হবে যে আমাদের ওই হানাফি অনুসারে করতে হবে। এই জন্য সালটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আর কারোর কিছু প্রশ্ন আছে? স্যার আমারও সেম প্রশ্ন ছিল স্যার, আমার সলিউশন হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমরা সামনে আগে। জনাব রহমান নামের একজন হানাফি মুসলিম পিতা মাতা 2 স্ত্রী 2 কন্যা ও মৃত পুত্রের কন্যা রেখে মারা যায়। দেখেন, হানাফি উত্তরাধিকার আইন অনুসারে তার সম্পত্তি বন্টন করো, আবার 1995 সালে মারা যাওয়ার পর মুসলিম পারিবারিক আইন অনুসারে বন্টন করো। আগেরটার এটা সেম। আমি এবার অন্য নিয়মের একটা দেখাবো, আউলেরটা দেখাই। ও, এটাও অবশ্য আউলের ছিল। আচ্ছা, একটা প্রশ্ন লেখেন, একটা প্রশ্ন লিখে আমাকে এখন সলভ করে দেন। ক নামক একজন ব্যক্তি
ক নামক একজন ব্যক্তি, সহজ প্রশ্ন, হ্যাঁ, জি স্যার। ক নামে একজন ব্যক্তি তার এক পিতা, পিতা, দাদা, দাদা, মাতা, মাতা, স্ত্রী, স্ত্রী, এক কন্যা কন্যা ও এক ভাই রেখে মারা গেল। জি এক ভাই রেখে মারা গেল। জি। তার মোট 100 শতক সম্পত্তি ছিল। তার মোট সম্পত্তি ছিল। জি। তাহার দাদা এবং কাকার কতটুকু অংশ পাবে বলুন। তাহার দাদা এবং তার দাদা এবং ভ্রাতা মানে ভাই জি কতটুকু অংশ পাবে বলুন। জি হ্যাঁ বলেন, এবারে করে নেন। আপনাদের সময় হলো 27:03। কারণ এখন বলার দরকার, আমি 3 মিনিট পরে জিজ্ঞেস করবো। আচ্ছা, দাদা কতটুকু পাবে বলতে পারবেন? দাদা স্যার, দাদা তো বঞ্চিত হবে স্যার, কেন? তার পিতা আছে। হ্যাঁ ঠিক আছে, দাদা পাবে না। হ্যাঁ দাদা পাবে না, কারণ এক পিতা আছে। আচ্ছা স্যার, আচ্ছা এখন একটা বাকিরা- হয়েছে স্যার। আচ্ছা হ্যাঁ, এখন এই কাকা কতটুকু পাবে? স্যার কাকা তো স্যার 50% পাবে না স্যার। কেন কাকা 50% পাবে কিভাবে? এই পিতা কতটুকু পাচ্ছে? দুই ভাই না স্যার, দুই ভাইয়ের মধ্যে স্যার এক ভাইয়ের সম্পত্তি স্যার, তার স্ত্রী, কন্যা, আরেকটা অর্ধেক সম্পত্তি স্যার ভাই নিবে না স্যার। অর্ধেক সম্পত্তি ভাই পাবে এই কথা আপনাকে কে বলছে? কোথায় পাচ্ছে? ওই যে লোক মারা গেছে তার ভাইয়ের কথা বলছি, এটা কিন্তু ওনার মেয়ের ভাই না। আচ্ছা লেখেন, যোগ করেন। পিতা কতটুকু পাচ্ছে? পিতা কতটুকু পায় সন্তান থাকলে? স্যার পিতা, পিতা 6/1। কত? 6/1 স্যার। 6/1। তাহলে কত হচ্ছে ভাগ করলে? 6 ষোলো 96, 4 তার মানে 3 2 66 মানে 67 16.67। জি তাই তো? 16.6। হ্যাঁ, এবার মাথা কতটুকু পাচ্ছে? মা তো স্যার 6/1 16.67। 6.7। আচ্ছা, স্ত্রী কতটুকু পাচ্ছে? 8/1 স্যার। 8/1, তার মানে 8 12 সামথিং। 12.5, 8 12 96 ওখানে থাকে। হ্যাঁ জি 12.5। জি। আচ্ছা, আর কন্যা কতটুকু পায়? কন্যা 2/1 স্যার। মানে 2/1 বলতে মানে হাফ পাই, 1/2। 50।
50, তাহলে মোট যোগ করেন কতটুকু পাচ্ছে? 50, 60, 70, 80, 50, 70, 80, ক্যালকুলেটর নাই তো। 50, 60, 70, 80, 92, 94, ইস, 60, ষোলো 32 আর 1.5 হলো 33 আর 95.74 স্যার। 97.74 95 হইলো স্যার। 95.74 95.74 স্যার। আচ্ছা, আর এখানে ভ্রাতা অবশিষ্ট ভোগী হিসাবে বাকিটা পাবে জি স্যার। 4.26। একটু সময় দিলে পারি নিলাম না স্যার। বুঝি নাই? ওই স্যার একটু সময় দিলে এটা পারলাম না স্যার অঙ্কটা। আচ্ছা, সমস্যা নেই, যথেষ্ট সময় দিয়ে পরীক্ষা নিবে। হ্যাঁ, জি স্যার। আচ্ছা, এখন এই মুসলিম লয়ের এই ম্যাথের উপরে বা কোনো বিষয়ে কারোর কোনো প্রশ্ন থাকলে আমাকে বলেন যে স্যার এই জিনিসটা বুঝি নাই বা এই জিনিসটাতে একটু ডাউট ফিল হচ্ছে, এটা থাকলে বলেন, আমি স্ক্রিন শেয়ারটা অফ করে দিচ্ছি। হ্যাঁ, এখন কোনো অ্যাপসেই ঢোকা যায় না, ঢুকলেই অ্যাড শুরু হয়ে যায়। তো বিরক্ত লাগছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, ওই আমি আজকেই প্রথম আপনাদের এই কোচিং এ আমি ঢুকেছি, অ্যাডমিশন নিয়েছি এবং মাঝখান থেকে আমি ক্লাসটা করলাম। তো স্যার, আমি তো অনেক কিছু মাথার উপর দিয়ে গেছে, তা আমি কি নেক্সট আর কোনো সুযোগ পাবো? এই ক্লাসটা হবে কি স্যার নেক্সটে? নেক্সটে বলতে আপনি এটা ইয়ের সাথে একটু যোগাযোগ করেন, যে রায়হান ভাইয়ের সাথে একটু যোগাযোগ করেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আপনার একটু অনেক জিনিসে আমি গত 2-3টা ক্লাস নিয়েছি, তো জি স্যার। ওখান থেকে কি পড়ানো হয়েছে, ওখান থেকে খারাপ ছিল, এদের জন্য একটু সুবিধা হয়েছে। জি স্যার। সেই জন্য আপনারা ওনার সাথে একটু যোগাযোগ করেন। ঠিক আছে স্যার, ওকে। আচ্ছা, আমার স্ক্রিন শেয়ার কি অফ হয়েছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, হ্যাঁ, এখন বলেন কারোর কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন না থাকলে আমি ক্লাসটা শেষ করে দিব। আমি এই সপ্তাহটায় আমার খুবই ব্যস্ততার মধ্যে গেছে, আপনাদের ক্লাসটা আমার মঙ্গলবারে নেওয়ার কথা ছিল, পারি নাই, যার কারণে আজকে নিতে হচ্ছে। কারো মনে কোনো প্রশ্ন নাই স্যার? ধন্যবাদ স্যার আপনাকে অনেক সুন্দর আমাদেরকে ক্লাস দেওয়ার জন্য। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য শুভকামনা রইল, দোয়া রইল। আল্লাহ হাফেজ। জি স্যার, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।